Dear students, hope you are fine. These classes are going on and I think you are watching them and trying to get benefit from it. Today I am going to discuss about the first paper. I have chosen a headline or topic, how to prepare your lesson. English first paper ইংরেজি প্রথম পত্রের ব্যাপারে আমরা আসলে কিভাবে প্রস্তুতি নিব এর আজকে আলোচনা করব। আসলেই স্ট্র্যাটেজি ইজ হাফ ডান। কোনো কিছুর প্রস্তুতিটা প্ল্যানিংটা হচ্ছে তোমার 50% সলভ হয়ে যায়। তোমরা এটা সম্পর্কে সম্ভবত ক্লাস 9-এ একটা টেক্সট পড়েছিলে ইংরেজি বইয়ে, সেখানে কিন্তু স্ট্র্যাটেজি টপিক্সটা ছিল সম্ভবত, যেটা একটা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে বলা হয়েছিল। আসলে আমরা একটা বিশাল সিলেবাস সলভ করতে যাচ্ছি। এইচএসসি একটা সিলেবাস, একটা বই, সম্পূর্ণ বই, সেটা আমরা গোটাটা পড়ব। আসলে যদি আমাদের একটা প্ল্যান না থাকে তাহলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না। তো আমাদের যে ইংলিশ ফর টুডে একটা বোর্ড বই দেওয়া আছে, এই বোর্ড বইটা থেকে বিভিন্ন মডেলের তারা সিলেক্ট করে, প্যাসেজগুলোকে সিলেক্ট করে তার উপরে তাদের মতো করে কোশ্চেন তৈরি করে। বাট উই উইল নট গেট সাচ কাইন্ড অফ কোশ্চেন্স, উই মে নট গেট such kind of questions in the exam hall. Then what will happen? Here is my question, that if you have power yourself of your own, then you can do something. It may be simple or great, but your effort is important here. So how can we grow our effort? We increase our efforts to carry a good figure in the exam and we can make a good result. English first paper, I have said you earlier that it is very easy to carry good mark, attain good mark from first paper. It is easier than second paper. So dear students, please be attentive to the class. How to prepare your lesson? Here I have selected for some points. Here is a list of 5 points. Number 1 is go through the text well or something like that. Actually, if you go through or read the text more and more, you can know the theme of the passage. Without understanding the meaning, without knowing the story, the description, details about the text, you cannot solve the questions set according to the text. এই টেক্সটের উপর বেস করে যে প্রশ্নগুলো তৈরি হয়, আমরা এগুলোর উত্তর দিতে পারবো না যদি না আমরা প্যাসেজটা ভালো করে বুঝি। আসলেই আমরা দেখি অনেক সময় যে আমি হয়তো তোমাকে তোমার বাবা অথবা মা একটা কথা বলছে যে একটা এই জিনিসটা নিয়ে আসো তো বাবা, তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু তুমি তোমার বাবাকে খুব ভয় পাও, তুমি দৌড় মারি চলে গেলা যে মানে যেখানে তোমার স্টোর রুম বা যেটা আনতে বলছে হয়তো চলে গেলা, মানে আড়ালে চলে গেলা বাবার কাছ থেকে, গিয়ে কিন্তু ঘুরবা কি যে বলছে, ভয় পাচ্ছ জিজ্ঞেস করতে কিন্তু জিজ্ঞেস করছো না, আবার নিয়েও আসতেছো না। যখন জিজ্ঞেস করলো আবার কিরে পাচ্ছিস না, তখন তো বললাম যে বাবা কি যে বলছো বুঝতে পারিনি। তাহলে এই যে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারি যে একটা মাত্র কোয়েশ্চেন করেছে, সেটা বুঝতে না পারার কারণে আমি গোটা কাজটাই আমি সম্পূর্ণ করতে পারছি না। আর এখানে গোটা একটা প্যাসেজ দেওয়া থাকবে এবং সেটা আমার নিজের মাতৃভাষায় না, এটা একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর ফরেন ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমি যদি এটার অর্থ না বুঝি, প্যাসেজটা না বুঝি, আমি কিভাবে সাহস পাই বা সাহস করি যে আমি সেখান থেকে সলভ করে আসব?
এটা অসম্ভব। So dear students, please be attentive to understand the text well. If you understand it, you can solve several items of questions: multiple choice, answering question, writing summary, flowchart. 4 type of questions are set based on the text or textual writings or passage. প্রথমে একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে আমাদের কোশ্চেন থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস, এটা 5 মার্ক। কোশ্চেন উত্তর এটাতে 10 মার্ক, সামারি এটাতে 10 মার্ক, ফ্লোচার্ট এটাতে 10 মার্ক, 3 × 30, 5 × 35 মার্ক। এখান থেকেই আমি সলভ করতে পারবো। তাহলে প্যাসেজটা কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে এটা ভালো করে বুঝতে পারলে যে 35 মার্ক মানে তুমি দেখে দেখে আনসার করবা, তোমার 5 মার্ক চলে আসবে, 35 মার্ক। এবং যদি সেটা কারেক্ট হয় 35-এ 35ও পেতে পারো। তাহলে দেখো, তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট ছিল হলো গো থ্রু দ্য টেক্সট ওয়েল। সো উই মাস্ট গো থ্রু দ্য টেক্সট line by line, word by word, and try to understand the meaning of it. Otherwise, we can't solve any type of question from the question paper. Try to know the meaning. Actually, if we want to know the meaning of any article, any lesson, any passage on English language, we have to know the vocabulary. First, try to learn the vocabularies of the text, then go through the text, and I believe you must understand the meaning. Actually, আমরা ইংরেজি নিউজ আমরা আসলে শুনি না কেন? ইংরেজি পত্রিকা আমরা কেন পড়ি না? ম্যাগাজিন, অনেক সুন্দর সুন্দর ম্যাগাজিন আছে, কেন পড়ি না? আসলে আমরা যদি যেটা বুঝতে পারি না সেটা শুনে আমাদের কাছে ভালো লাগবে না। এর অর্থটা না বুঝলে আমরা এটা থেকে কোনো আনন্দ উপভোগ করতে পারবো না। ইংলিশ ইজ এক্স্যাক্টলি সেম টাইপ, যে যদি আমি প্যাসেজটা টেক্সটটা ভালো না বুঝি, আমি এখান থেকে কোশ্চেন সলভ করে আনন্দ পাবো না, আমি এটা পড়তে মজা পাবো না। যে কারণেই ছাত্ররা ইংলিশ থেকে অনেক পিছিয়ে যায়। সো ইফ উই লার্ন দ্য ভোকাবুলারি ফার্স্ট, we will be able to understand the meaning of the passage. Okay, then guess the questions. আসলে বইয়ের মধ্যে অনেক ধরনের প্রশ্ন দেওয়া আছে। আমি নিজেও চিন্তা করি যে এই আর কি কি কোশ্চেন হতে পারে। যদি তুমি এই প্যাসেজ থেকে প্রশ্ন বের করার মতো ক্যাপাবিলিটি তোমার থাকে, আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি যে তুমি তার উত্তরও লিখতে পারবে। কারণ প্রশ্ন করার ক্ষমতা যার আছে, সে উত্তরটা জেনেই প্রশ্নটা তৈরি করতে পারে। সে একটা লাইনের ইম্পর্টেন্স জানে বিধায় সে প্রশ্ন তৈরি করতে পারে। সেই কাজটা যদি তুমি পারো, তোমার জন্য উত্তরটা আরও বেশি সহজ হয়ে গেল। সো আমরা যখন কোনো টেক্সট পড়ব, আমরা মার্ক করব যে এই জায়গায় কোশ্চেন হতে পারে, আমি এখানে কোশ্চেন তৈরি করতে পারবো। তুমি এই জিনিসটাকে মার্কিং করার চেষ্টা করবে, দেখবে যে আসলে যে মডেল বইগুলোতে প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক তুমি যেই জায়গাটাতে ধরেছিলে বা আইডিয়া করেছিলে সেই জায়গায় হয়তো কোনো না কোনো কোশ্চেন তৈরি করা আছে। তাহলে যে কাজটা আমি পরে করব সেটা আমার আগেই তৈরি করা হয়ে গেল। তাহলে আমরা কি করব? আমরা অবশ্যই এই প্যাসেজটা পড়ার পরে সেখান থেকে কোন কোন কোশ্চেন হতে পারে সেটা আমি ধারণা করব। এরপর আসো, ট্রাই টু প্রিপেয়ার দ্য সামারি। আসলে আমি অনেক বড় প্যাসেজ পড়লাম। সাপোজ ইউ উইল হ্যাভ the speech of our great leader Bangabandhu Sheikh Mujibur Rahman in the first lesson of the textbook. Here we can see our honorable leader delivered a speech. Actually, it touches the every heart of this nation, of our nation. আমাদের জাতির প্রতিটা হৃদয়ে এই বক্তব্যটা টাচ করে, গা শিউড়ে ওঠে।
সেই সময়কালীন এই অল্প 18 মিনিট কয়েক সেকেন্ডের একটা বক্তব্য, সেই সময়কার এমন কোনো ইস্যু ছিল না যে তার সম্পর্কে তিনি বলেননি। আসলেই একটা যেটাকে আমরা ব্যালেন্সড বা এখানে আদর্শ যদি আমরা একটা স্পিচ বলতে পারি, তাহলে আমাদের এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পিচটা হচ্ছে তার মধ্যে একটি। আমরা খেয়াল করি যে এখানে বলছি আমি যে সামারি, তাহলে আমি যদি এখন বঙ্গবন্ধুর এই 18 মিনিটের বক্তব্যটাকে আমার এটার জন্য 10 মার্ক, আমি হয়তো 60 থেকে 70টা বা সর্বোচ্চ 80টা ওয়ার্ড দিয়ে লেখার পারমিশন আমি পাবো। 80টা ওয়ার্ড হলে সর্বোচ্চ 8, 10-এ 80, হয়তো 10টা সেন্টেন্সের মধ্যে লেখা শেষ করতে হবে। আদারওয়াইজ ইট উইল বি লঙ্গার। বেশি বড় হয়ে গেলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। সামারি মানেই তো সংক্ষেপণ করা, সংক্ষিপ্ত করা, ছোট করা। তাহলে এত বড় গল্পটাকে আমি ছোট করব, কিন্তু এখন ছোট করতে গিয়ে যদি আমি মাথা কেটে ফেলি, তাহলে আর সেটা গল্পটা বেঁচে থাকলো না। আমি হাত 2টা আছে, একটা কেটে ফেললাম, পা 2টা আছে, একটা কেটে ফেললাম, আঙ্গুল 5টা করে আছে, 2টা করে কেটে ফেললাম। এইভাবে কেটে ছেটে আমি গল্পটাকে ছোট বানাইতে পারি। বাট মাথা কেটে ফেললে তাহলে আর সেই গল্পের কোনো কিছু বুঝতে পারবো না। ঠিক তেমনি যে আমরা যদি এখানে গল্পটাকে আসলেই অনেকগুলো বাক্য বলেছে, সেই বাক্যগুলোকে আমরা এক কথায় বলতে পারি। এরকমভাবে যে একটা উদাহরণ তোমাদের দেই সামারির ব্যাপারে। মনে করো যে একটা ছাতা হরেক রকম, মনে করো 8টা রং দিয়ে বা 7টা রং দিয়ে তোমার একটা ছাতা আছে। তুমি কথাটাকে এভাবে বলতে পারো, আমার একটি ছাতা আছে, আমার ছাতার একটা অংশ লাল, আমার ছাতার দ্বিতীয় অংশটি নীল, আমার ছাতার তৃতীয় অংশটি সবুজ। এভাবে করে তুমি 7টা সেন্টেন্স, রং প্রকাশ করার জন্য 7টা সেন্টেন্স প্রকাশ করলে। আর আমি বললাম আমার 7 রঙের একটি সুন্দর ছাতা আছে বা রঙিন ছাতা আছে। তোমার 7টা বাক্য আমার একটা বাক্যে কাভার করে ফেলল। ঠিক সামারিগুলো এভাবেই লিখতে হবে। আসলেই আমরা বাদ দিব না কোনো অংশ, কিন্তু বলবো সংক্ষেপে। ওকে, তাহলে ট্রাই টু প্রিপেয়ার দ্য সামারি। আমরা যে গল্পটা পড়লাম, এই গল্পটার সামারি কি হতে পারে, আমি এটা ভাববো, এটা চিন্তা করব। দেন ট্রাই টু রিমেম্বার দ্য মেইন পয়েন্টস অফ দ্য টেক্সট। এটা কেন আমরা মনে রাখবো আসলে মেইন পয়েন্টসগুলো? ওই যে তোমাদের বললাম, এখানে 5টা কোশ্চেন করা থাকবে, 5টা কোশ্চেন সেট হবে। এক একটা প্রশ্নের উত্তর হবে নম্বর হবে 2 মার্ক করে। আর এগুলো যে খুব বড় উত্তর দিতে হবে এমনটা না, হয়তো বা একটা সেন্টেন্সেও হতে পারে বা 2টা সেন্টেন্সে হতে পারে, 3টা সেন্টেন্স বা এরকমটা কিছু না, সংক্ষিপ্ত একটা উত্তর হতে পারে 2 মার্কের জন্য। তাহলে আমি যখন প্যাসেজটা পড়বো, আসলে প্রশ্নগুলো কোন জায়গায় করা হয়, এটা খুব সাধারণ একটা সেন্সে আমরা জানি যে যেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোকে হিট করা হয়, প্রশ্ন করা হয় যে সেই জায়গাগুলো সে বুঝতে পারলো কিনা বা জানে কিনা। ঠিক প্যাসেজটা পড়ার পরে আমরা যে মেইন অংশগুলো মনে হবে যে এটা মেইন একটা পয়েন্ট, উই হ্যাভ টু ট্রাই টু রিমেম্বার দেম। আমরা যদি মেমোরি থেকে উত্তর লিখি, এই উত্তরগুলো অনেক সংক্ষিপ্ত হবে, টু দ্য পয়েন্ট হবে এবং খুব দ্রুত তুমি লিখতে পারবে। কিন্তু যখন প্রশ্ন দেওয়া থাকবে আর আমরা টেক্সট থেকে খুঁজে খুঁজে লিখব উত্তর, এটা অনেক বড় হবে, উত্তরগুলো টেক্সচুয়াল হয়ে যাবে। অনেক সময় আমরা টেক্সচুয়ালের আমরা নম্বর দেই না। বোর্ডের খাতা যখন আমরা দেখি তখন কিন্তু আমরা এরকম হুবহু বই থেকে কপি করে পেস্ট করলে আমরা এগুলো নম্বর অনেক সময় দেই না, দেওয়ার নিয়ম নেই। তুমি নিজের ভাষায় লিখবে, তথ্য সেটাই, কিন্তু ভাষাটা হবে তোমার। যদি এমন হয় তাহলে তুমি ফুল মার্কস পাবে। তাহলে আমরা যখন প্যাসেজটা পড়ব তখন আমাদের যে কাজটা থাকবে, আমরা অবশ্যই এটা 2-এর অধিকবার পড়ব এবং পড়ার সময় মাথায় রাখবো যে এখান থেকে মাল্টিপল চয়েস টাইপের কোন ধরনের কোশ্চেন থাকতে পারে, প্রশ্ন থাকলে কোন ধরনের প্রশ্ন থাকতে পারে, আর সামারি থাকলে এটাকে সামারি আমি কীভাবে সাজাবো। ইউ হ্যাভ টু ট্রাই ইট ইন ইউর মেমোরি, ইউ হ্যাভ টু ট্রাই ইট ইয়োর সেলফ। এবং তুমি যদি এটা প্রথম থেকেই এইভাবে তুমি তোমার ব্রেইনটাকে যদি এইভাবে প্রিপেয়ার করো, আমার বিশ্বাস যে তোমার কোনো মডেল কোশ্চেন সলভ করতে হবে না। প্র্যাকটিস করার জন্য তেমন বেশি কিছু পরিশ্রম করতে হবে না। তোমার টেকনিক জানা আছে, অনেক কিছুই করতে পারবে। আচ্ছা, একটা জিনিস উদাহরণ দিই তোমাদের, কাঠমিস্ত্রিরা অনেক ধরনের অনেক সুন্দর সুন্দর ফার্নিচার বানায়। আচ্ছা, তারা কি এই সব ধরনের ডিজাইনের উপরে প্রশিক্ষণ নিচ্ছে?
কখনোই না। সে প্রশিক্ষণ নিয়েছে কিসের উপরে? একটা কার্ডকে সোজা করে কাটার উপরে, একটা কার্ডকে প্লেন করার উপরে, একটা কার্ডকে জয়েন করার ব্যাপারে, একটা কার্ডের ডিজাইন করার ব্যাপারে। এইটুকু শুধু প্রশিক্ষণ সে নিয়েছে। কিন্তু সে দেখো, তুমি যখন একটা মডার্ন কোনো ডিজাইন তুমি দিবা, সেটাকেই সে তার মতো করে তোমাকে ডেলিভার করবে বা তৈরি করে দিবে। ঠিক আমার যখন টেকনিক জানা থাকবে, আমি যখন নিজে থেকে জিনিসটাকে তৈরি করতে পারবো, আমি যখন ক্রিয়েটিভ হব, তখন কিন্তু এই প্যাসেজ থেকে এই যে 35 মার্ক সলভ করা আমার জন্য খুব একটা কঠিন হবে না। আরও আছে, এর উপরে আরও কোশ্চেন আছে। আমরা শুধু আজকে এই 35 মার্ক নিয়ে আলোচনা করলাম। তাহলে আজকের যে ক্লাস, আসলে এটাও প্রিপারেটরি ক্লাস। আমরা কেন এই ক্লাসগুলো করছি? তুমি হুট করে একটা নতুন সিলেবাসের পড়া করছো, তুমি যে কোনো জায়গা থেকে শুরু করলা, কিছু দূর পড়লা, ভাল লাগলো না, আবার পড়লা, আবার ব্যাক করলা, ভাল লাগলো না, তখন তোমার এই পড়াটার প্রতি একটা বিতৃষ্ণা আসবে, অনীহা আসবে। বাট I want to set your mind firmly so that you can understand the theme, you can understand the syllabus, and you can be creative. সৃজনশীল কাকে বলে? আসলেই সবচেয়ে শুরুতে এই যে সৃজনশীল কোশ্চেন এখন আছে, আসলে সৃজনশীল হয়েছে প্রথম ইংরেজি সাবজেক্ট। আমরা দেখি যে বাহ্যিকভাবে এটা সৃজনশীল না, কিন্তু এটাই সৃজনশীল। কমিউনিকেটিভ সিস্টেম চালু হয়েছিল। এই কমিউনিকেটিভ সিস্টেমটা এমন, আসলে আগে ছিল যে প্যারাগ্রাফগুলো দিত, এরকম প্যারাগ্রাফ পাওয়া যেত। একটা প্যারাগ্রাফ লিখলে পড়লে 25-30টা প্যারাগ্রাফ লেখা যায় এরকম। তো পরীক্ষায় এরকমই খাতায় ছাত্ররা লিখত। পরে অনেক চিন্তা ভাবনা করে, গবেষণা করে বের করা হলো, বাইরের দেশ থেকে বিভিন্ন রকম তথ্য নিয়ে এসে দেখা গেলো একটা সিলেবাস দাঁড় করানো হলো, কমিউনিকেটিভ সিস্টেম চালু করলো। এই সিস্টেমে দেখা গেল যে প্যারাগ্রাফটা লেখার আগে আমাদেরকে কোশ্চেন বা ক্লু দিয়ে দিছে যে এই উত্তরগুলো যেন আমার প্যারাগ্রাফে থাকে। তখন কিন্তু বই থেকে একটা সোর্স থেকে মুখস্থ করে আমি খাতায় ডেলিভারি দিলে আমি এখান থেকে নম্বর ক্যারি করতে পারছি না। তাহলে ক্রিয়েটিভ কোনটা হলো? অবশ্যই ইংরেজি সাবজেক্ট হলো। তাহলে ইফ ইউ আর নট ক্রিয়েটিভ, ইউ ক্যান নট গেট প্লেজার ফ্রম this interesting subject, English. I think English is always interesting and easier. So please be attentive to the classes, be attentive to your study and obedient to your parents. সরকারের বিধি অনুসারে প্রত্যেকটা ক্লাসের শুরুতে এবং শেষে তোমাদের সঙ্গে মাদকদ্রব্য নিয়ে কিছু কথা বলার নির্দেশনা রয়েছে। মাদকদ্রব্য আসলেই আমি এক কথায় বলতে চাই যে পাগলগুলো তোমরা দেখবা রাস্তায়, তারা কখনো রাস্তার মাঝখান দিয়ে হাঁটে না। সে কিন্তু তার সার্কিট প্রবলেম আছে, টেকনিক্যাল প্রবলেম আছে, সে মেন্টালি ডিসঅর্ডার, কিন্তু সে রাস্তার মাঝখানে হাঁটে না। উত্তর জানো কেন? সেও কিন্তু তার জীবনের মায়া আছে, সেও জানে যে গাড়ির সঙ্গে ধাক্কা খাইলে আমার ক্ষতি হবে, আমি কষ্ট পাবো। বাট এই অ্যাডিক্টেডরা কোন পাগল, এটা আমার মাথায় ঢোকে না। আমি টাকা দিয়ে একটা সিগারেট কিনে খাচ্ছি যেটা আমার ক্ষতি করতেছে, আমার লাংসটাকে পচিয়ে ফেলছে, আমার ব্লাড সার্কুলেশন রোধ করতেছে, আমার ব্রেইন ড্যামেজ করে দিচ্ছে, আমার চোখের ক্ষতি করছে, আমার দাঁতের ক্ষতি করছে, আমার পরিবেশ, আমার বাসায় আমার ছেলে মেয়ের ক্ষতি করছে, আমার আরও অন্যান্য পাশের বন্ধু বা আমার পাশে যারা আছে তাদেরকে ক্ষতি করছে। এত ক্ষতি করছে এবং সেটা আমি টাকা দিয়ে কিনে খাচ্ছি। হোয়াই? শুধু এই উত্তরটা যদি তোমরা আমাকে দিতে পারো, আমার মনে হয় কোনো ব্যক্তি টাকা দিয়ে আসলেই আর মাদকদ্রব্য ক্রয় করবে না এবং সেটা সেবন করে নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি করবে না। আসো আমরা আসলেই মাদক থেকে মুক্ত থাকি, মাদক থেকে নিজেদেরকে বাঁচাই, সমাজকে বাঁচাই, পরিবারকে বাঁচাই, এমনকি আমরা নিজেদেরকে বাঁচিয়ে একটা সুষ্ঠু সুন্দর সমাজ তৈরি করি। ধন্যবাদ সবাইকে। তোমরা অবশ্যই মাদকদ্রব্যটাকে অ্যাটলিস্ট কখনোই হা বলবে না, এটা আমরা একযোগে যেন সবাই না বলি এবং এটা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি। আল্লাহ তোমাদেরকে এই নির্দেশনা মেনে চলার তৌফিক দিন এবং তোমরা যেন নিজেদেরকে বাঁচিয়ে রেখে সুন্দর একটা রেজাল্ট করে
ভালো জায়গায় ভর্তি হতে পারো সেই কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।